সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলছে 4 দিনে কলকাতা দখল করে বসবে। বাংলাদেশের চুলকানি শুরু হয়ে গেছে। কেন? কারণ বিজেপির যিনি এখন প্রধান বা এখন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বলেছেন তিনি সসম্মানে শাহজালাল এয়ারপোর্টে যাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। বসে আছি ডালাসের এক কফি শপে, এক নিস্তরঙ্গ বিকেল। তো একা বসে থাকলেও বহু দূরের বাংলাদেশ কিংবা ভারতের রাজনীতি যেটি নিয়ে খুবই চর্চা হচ্ছে সেটা থেকে আমি দূরে থাকতে পারি না। আজকে নিউজ ফিডে টোকাই নাসিরুদ্দিন পাটোয়ারির একটা স্ট্যাটাস ভেসে এলো, কে জানি ফটোকাট করে বানিয়েছে যে পাশের দেশে গেরুয়া রং বেড়ে যাচ্ছে। সোজা কথা হচ্ছে যে বিজেপি ক্ষমতাতে এসেছে, বাংলাদেশে এটার প্রভাব পড়বে, এই ধরনের একটা সতর্কবাণী টাইপ কথাবার্তা। কালকে ওই নাহিদেরও দেখলাম, ওই টোকাই নাহিদেরও দেখলাম এই ধরনের একটা কথাবার্তা, অর্থাৎ তারা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। কেন? যদিও আমি ভারতের ইন্টারনাল রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না, এটা আমার এক ধরনের ধরা যাক যে ইচ্ছা যে কোনো দেশেরই ইন্টারনাল রাজনীতি নিয়ে কথাবার্তা বলতে চাই না, কিন্তু এসব ক্ষেত্রে বলতে হয়। বিচ্ছিন্ন কিছু প্রবলেম পুরো ভারতে হয়নি তা বলা যায় না, খুব সম্ভবত হয়েছে, অনেকের কানে হয়তো বা সেটা এসেছে, বা সেটা আমি একদম বিচ্ছিন্ন ঘটনা বলি, কিন্তু ওভারঅল আমার কখনো এটা মনে হয়নি, দেখিনি। কিন্তু বিনিময়ে অন দ্য কন্ট্রারি আমরা বাংলাদেশে কি দেখি? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলছে 4 দিনে কলকাতা দখল করে বসবে। দখলদার বাহিনীর কথিত উপদেষ্টা মাহফুজ বলছে ম্যাপ চেঞ্জ করে ফেলবে, বাংলাদেশের ম্যাপ ভারতের ওই অংশটা নিয়ে নিবে। এবং এই টোকাইরা তো ঘন ঘন বলছে যে তারা দখল করবে, এই করবে, সেই করবে। এমনকি এই যে আমাকে নিয়েও একটা কথা উঠেছে, আমি নাকি বলেছি যে ভারতের আর্মিকে বলছি বাংলাদেশটাকে দখল করার জন্য। এটা নিয়ে গুজবের কোনো শেষ নাই। অথচ যখন এরা এই রাওয়া ক্লাব থেকে এরা 5-6 হাজার মিলে রওনা দিয়েছে যে ভারতকে 4 দিনে দখল করবে, তখন আমি বলেছি যে এই সংবাদ শুনে এখন ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে। এই কথাটাকে টুইস্ট করে নানানভাবে করা হয়েছে। কিন্তু প্রসঙ্গ এইটা না, প্রসঙ্গ হচ্ছে ভারতের জনগণ বিজেপিকে চুজ করেছে তার রাজনীতিতে, তার ভোটে। বাংলাদেশের চুলকানি শুরু হয়ে গেছে। কেন? কারণ বিজেপির যিনি এখন প্রধান বা এখন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বলেছেন তিনি সসম্মানে শাহজালাল এয়ারপোর্টে যাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। একাধিকবার বলেছেন, একাধিকবার তিনি বাংলাদেশের এই পুরো জঙ্গি আক্রমণকে কন্ডেম করেছেন। অন্যদিকে বাংলাদেশে এও হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন ক্রমাগতভাবে। এই 5ই আগস্টের পরে লক্ষ লক্ষ হিন্দুরা এই বর্ডারে এসে দাঁড়িয়েছে, সে চিত্র তো আমরা ভুলে যাইনি। ভারত যদি এরকম ভাবে ক্রমাগত স্টেটমেন্ট দিত এই করব সেই করব, আজকে কি হতো? ভারত চাণক্য নীতি অনুসরণ করে, একটা ভদ্রলোকের দেশ আসলে। যেই লোক ভারতে যায় নাই, যেই লোক দিল্লি ঘুরে নাই, যেই লোক পশ্চিমবঙ্গ ঘুরে নাই, দিল্লিতে ঘুরলে দিল্লির একটা তরুণের সাথে যদি আমাদের একটা তরুণ কথা বলে, বাইরে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা শিক্ষিত ইউনিভার্সিটির তরুণের সাথে যদি আমাদের কোনো একটা বাংলাদেশের ছেলে গিয়ে টেস্ট করে আসুক, দরকার হলে সে একটা, আমরা সবাই মিলে রিকমেন্ড করবো তার ভিসার গিয়ে একটু টেস্ট করে আসুক যে দিল্লি ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে একটা ভারতীয় ছেলে ঠিক কতটা সংবেদনশীল, কতটা ভদ্র হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে। কি চমৎকার করে তারা বলে যে তোমরা যে তোমাদের দেশের ছেলেপেলেরা যে এমন বলে, কেন বলে বুঝতে পারি না, কি হয়েছে তাও বুঝতে পারি না। মানে ওরা আসলে একেবারেই এমন না। আমি একবার জিজ্ঞেস করেছি এয়ারপোর্টে দাঁড়িয়ে যে আচ্ছা বাংলাদেশে যে এই ধরনের ঘটনা হচ্ছে তোমরা কি জানো? বলে হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কেন করে আমরা জানি না। এত পোলাইটলি বলেছে, ওদের কোনো ঘৃণাই আমি দেখি নাই। পশ্চিমবঙ্গে কফি হাউসে গেছি, শিক্ষিত ছেলেপেলেরা সব কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কারো কোনো রাগ নেই, তারা অবাক হয়। আমি ওই যে আমার বন্ধু অনি আমাকে নিয়ে গেছে এক ঘাটের কাছে, গঙ্গার ধারে, ভুলে গেছি, কুমারটুলি ঘাট মনে হয়। সেখানে গিয়ে দেখি ওয়ারফেজের গান গাইছে, যেটার ভিডিও আমি চেনেছি। অর্থাৎ পুরো ভারত ঘুরে, এই মুম্বাই বলেন, দিল্লি বলেন, চেন্নাই বলেন,
আপনার পশ্চিমবঙ্গ বলেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বলেন, ঘুরে আমি কিছু দেখতে পেলাম না যে বাংলাদেশের ব্যাপারে ওরা এমন করে। না, নর্মাল। একটু অবাক হয় যে এরা এমন করছে কেন, এইসব অদ্ভুত আচরণ করছে কেন। তো ভারত যথেষ্ট একটা সহনশীল জাতি, এটা আমার অভিজ্ঞতা। অন্যদিকে বাংলাদেশ ধুয়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে। ভারত যদি এটা রিটালিয়েশন করতো তাহলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেত। কিন্তু ভারত করে না। আপনারা কথায় কথায় বলছেন তাদেরকে গরুর মাংস খাওয়াবেন, মানে একটা হিন্দুকে পেলে আপনার গরুর মাংস খাওয়াতে ইচ্ছা করে। সবাই না, একটা নোংরা একটা অংশ করে না, এরকম অনেকে বলে না, মালাউন বলে না হিন্দুদেরকে, বলে, আমাদের দেশেই বলে। অসংখ্যবার অসংখ্যবার আমি এই নোংরা শব্দটা শুনেছি। হিন্দুদের উপরে খুবই আজে বাজে কথাবার্তা বলে না, হিন্দুদের সম্পর্কে নানান রকমের কথাবার্তা বলে। ভারত সম্পর্কে কি কথা বলে, তারা নাকি রাস্তায় হাগে, এই করে সেই করে। ইচ্ছা করলে ওরা পারে না যে বাংলাদেশের লোকেরা যে রাস্তাঘাটে বন বাজারে পায়খানা করে সেগুলোর ছবি এনে দেখাতে পারে না? পারে। একটা ক্রিকেট খেলা হলে কি আচরণ, উন্মুক্ত আচরণ করে, পারে না ইন্ডিয়ানরা একই জিনিস করতে? না, ওরা সবসময় আসলে ম্যাচিউর আচরণ করেছে, করে। এই যে 2 টাকার শুটকি মাছ, এই টোকাই ডার্বি, ভারত যদি চায়, ভারত যদি চায়, বিলিভ মি, ওকে এক রাতে 1 সেকেন্ডে ওকে হাপিস করে দিতে পারবে, একদম গিলে খেয়ে ফেলতে পারবে। ভারতের শক্তি সম্পর্কে আমার 2 বছরে যথেষ্ট যথেষ্ট ধারণা হয়েছে। সারা পৃথিবীব্যাপী ভারত কি করতে পারে, ভারতের গোয়েন্দা সংস্থা কি করতে পারে, এটা আমি নিঝুম মজুমদার জাস্ট বললাম যে আমি যতটুকু টের পেয়েছি, ওই অতটুকু টেরই আমার মাথায় এখনো ভব ভব করে ঘোরে। এই ডারবি নাসিরকে সেকেন্ড লাগবে না, সেকেন্ড 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 জাস্ট জাস্ট পৃথিবী থেকে ব্যানিশ করে দিবে, এবং বাংলাদেশের একটা মানুষও কথা বলবে না, এই ব্যবস্থাও তারা করতে পারে। এই ক্ষমতা ভারতের আছে, কিন্তু করে না, কারণ ভারত ভদ্রলোক। আমি ভারতকে কেন ভালোবাসি জানেন? ভালোবাসি, মুক্তিযুদ্ধে এরা ঝাঁপিয়ে পড়েছিল আমাদের জন্য, আমাদের জন্য করেছিল, আজকে আমাদের বিপদের দিনে আমাদের জন্য করছে। কিন্তু একজন বাংলাদেশী হিসেবে যদি ভারতের সাথে ধরেন আমি কোনোদিন এরকম একটা পজিশনে গেলাম যে চুক্তি করবো ভারতের সাথে, আমার তো ভাই মাথার মধ্যেও নাই যে আমার দেশকে আমি বিক্রি করে দিব না। তখন আমি আমার পাওনাটাই আমি বুঝে নিব। ভারত কিন্তু এটাও বোঝে এবং এটাকেও তারা রেসপেক্ট করে। আজকে দেখেন কথায় কথায় বলেছিল ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এই না সেই না। একটা চুক্তির একটা শব্দ, একটা লাইন দেখাতে পারেনি। বলেন, আপনি খালি বুকে হাত দিয়ে বলেন যে হ্যাঁ দেখাতে পেরেছে, তাহলে আমি আপনার কথা বুঝতাম। অন্যদিকে আমেরিকার কাছে, এই আমেরিকাতে বসে আমি বলছি, ডালাসে বসে বলছি যে এই আমেরিকার কাছে বাংলাদেশকে জাস্ট বিক্রি করে দেওয়া হয়েছে, বিক্রি। কিন্তু কোনো চ্যাদভেদ নাই, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। সো যারা এইসব কথাবার্তা বলছেন, এই যে ক্রমাগতভাবে ভারতের প্রতি নোংরামো, হুমকি ধামকি, আর ভারতের এই চুপ থাকা, ওই যে আছে না যে একটা কুকুর ঘেউ 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 করছে, ওই কাচের ওই পারে বিরাট বড় একটা জলহস্তি আছে বা বিরাট বড় একটা প্রাণী আছে, তাকে ওই কাচের আড়ালে থেকেই তাকে ঘেউ ঘেউ করা যায়। ওই কাচের দরজাটা যখন খুলে দেওয়া হয় এবং কুকুরটা যখন বুঝতে পারে যে এখন তো তাকে খেয়ে ফেলবে, তখন কুকুরটা কুকড়ে যায়। ওই কাচের দরজা তো এখনো খোলা হয়নি, তাই এরা এমন করছে। ওই কাচের দরজা খুললে বোঝা যাবে কে কতটুকু মায়ের দুধ খেয়েছে, কার কতটুকু সাহস। অভিষেককে অনেকেই বলে থাকেন যে খুবই বুদ্ধিমান রাজনীতিবিদ, চৌকস রাজনীতি হতে যাচ্ছেন বয়স কম হলেও। আমি খুব অবাক হয়েছি। কেন অবাক হয়েছি? যে ভারতের যতগুলো রাজনৈতিক দল রয়েছে মেইন স্ট্রিমের, তারা প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে ওয়েলকাম জানিয়েছেন। আপনারা জানেন যে 5ই আগস্টে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি নিরাপদ জায়গাতে সরিয়ে নেয় বাংলাদেশে একটি বৃহৎ জঙ্গি আক্রমণের প্রেক্ষিতে। যাই হোক, অভিষেক সম্ভবত পশ্চিমবঙ্গের মানুষের পালস ধরতে পারেনি। এই যে বললাম যে পশ্চিমবঙ্গের মানুষের সাথে আমার একটা হৃদ্যতা তৈরি হয়েছে বিভিন্ন জনরার। কেন বলেছি এই কথাটা? প্রত্যেকটা সাধারণ মানুষ, যেখানে খেতে গেছি, ক্যাফে, রেস্তোরাঁ, রাস্তায় ঘাটে, কনসার্টে, থিয়েটারে, যত জায়গাতে গেছি আমি কলকাতাতে, সাধারণ মানুষ আমার পরিচয় পেয়ে বা কেউ আমাকে চিনতে পেয়ে আমাকে জিজ্ঞেস করেছেন, দাদা
এত বড় একটা ঘটনা ঘটে গেল, কি হবে বাংলাদেশের? প্রত্যেকটা মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর এক তুমুল ভক্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সেকুলারিজম, বাংলাদেশের প্রগতিশীল চিন্তা, বাংলাদেশের কালচার, এগুলোর প্রতি পশ্চিমবঙ্গের মানুষের এক ধরনের তীব্র ভালোবাসা রয়েছে। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এমন অসংখ্য মানুষ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ রকমের ভক্ত। সেটা একেবারে অভিনয় শিল্পী থেকে, রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত। এই যে পালস, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে যে জনতার একটা ভালোবাসা পশ্চিমবঙ্গের, এই পালস মমতা ব্যানার্জিও তার দল বুঝতে পারেনি। এটি আমার জন্য খুবই বিস্ময়কর। আমি সবার কথা বলবো না, যদি মমতা ব্যানার্জির ভাইপো এটা বলে থাকে, আমি জানি না তারা কাকে প্রমোট করার জন্য বলেছে, কি কারণে বলেছে, আমার কোনো ধারণা নাই। কিন্তু আমি বিস্ময় হয়েছি যে আমার কাছে মনে হলো যে পশ্চিমবঙ্গের অনেক ইস্যুজ রয়েছে পলিটিক্যাল, অনেক, সেটা তাদের জনগণ নির্ধারণ করেছে, তারা কেন ভোট দেওয়ার ক্ষেত্রে কি কি জিনিস চুজ করেছেন। কিন্তু একটা জিনিস আমি খুবই হলফ করে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যু একটি ব্যাপার, যে তার প্রতি যারা মমতা সেখানে দেখায়নি, যা তার প্রতি একটু রুষ্ট হয়েছে, সাধারণ জনগণ ভালোভাবে নেয়নি। বাংলাদেশে হিন্দু জনগণকে যেই পরিমাণ টর্চার করেছে জামাত, বিএনপি, এনসিপিরা মিলে 5ই অগাস্টের পরে বা তার আগে এই মৌলবাদীরা, সেটা ভারতের জনগণ ভালোভাবে নেয়নি। এবং এই যে মন্তব্য, এই মন্তব্যের রিপার্কেশন, এটার যে পাবলিক কিভাবে জবাব দিয়েছে দেখতে পেলাম, যে তৃণমূলের একেবারে সাচ্চা ভোটার, যারা একেবারে খাস ভোটার বা তৃণমূলকেই ভোট দেবে, তারা পর্যন্ত আহত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে তৃণমূলের যেই স্ট্যান্ড সেটি দেখে। পক্ষান্তরে বিজেপির শ্রী শুভেন্দু অধিকারী, তাকে আমি নিজ চোখে দেখেছি বাংলাদেশের পরবর্তী এই 5ই অগাস্টের পরিস্থিতির পর কি দুর্দান্তভাবে তিনি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, দখলদার ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এই এনসিপির টোকাই ছেচরা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এবং বাংলাদেশের জনগণের প্রতি তার ভালোবাসা, স্নেহ কি দুর্দান্তভাবে প্রকাশ পেয়েছে। আমি অনেক কথা জানি যে আমাদের অনেক মানুষকে তিনি কত রকমের যে সাহায্য তার কাছ থেকে মানুষ পেয়েছে, এগুলো আমি ডিটেলস বলতে যাচ্ছি না, মানে এগুলো ভেতরের কথা, যেটা আমাকে মুগ্ধ করেছে। সো শুভেন্দু অধিকারী বরাবর মাননীয় প্রধানমন্ত্রীকে যে সম্মান, ভালোবাসা দেখিয়েছেন, এটি অনেকগুলো ইস্যু থাকতে পারে পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে। এটি একটি, যেটি শুভেন্দু অধিকারী তথা বিজেপির দিকে একটা প্রবলভাবে এই ভোটকে টেনেছে বলে আমার অন্তত পক্ষে অভিজ্ঞতা মনে হয়েছে। অনেকে বলতে পারেন যে না, এটা একটা ইস্যু মাত্র, এটা একটা অংশ মাত্র, বাংলাদেশ পুরোটা না। আমিও একমত যে অনেক ইস্যুজ রয়েছে। পশ্চিমবঙ্গে গেছি, আমি দেখেছি নানান ধরনের মতামত রয়েছে সেখানে, আউটসাইডার থেকে শুরু করে বিভিন্ন রকমের ভোটার সংখ্যা, রিলিজন, অনেক কিছু এসেছে। সেটা এসেছে, এটা একেবারেই ভারতের ইন্টারনাল ব্যাপার, এগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে যে অভিষেকের যে মন্তব্য, মমতা ব্যানার্জির স্ট্যান্ড, যেই নীরবতা, সেটা অনেককে আহত করেছে। এবং অনেক ইস্যুসের মধ্যে এটি একটি সেগমেন্ট, একটি অংশ হিসেবে এসেছে বলে আমার কাছে মনে হয়েছে। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, তার প্রতি আমার সম্মান রয়েছে। তিনি যেভাবে স্ট্যান্ড দাঁড়িয়ে গেছেন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের যারা হিন্দু ধর্মাবলম্বীদের উপরে যে অত্যাচার করা হয়েছে সেটার ব্যাপারে যেভাবে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। এবং আরেকটা ব্যাপার, যে ভারতের যে পশ্চিমবঙ্গের যে মিডিয়া, তাদের সাথে তো আমার একেবারে আত্মার মতো একটা সম্পর্ক হয়েছে। সাংবাদিক বলেন, সেখানে গেলে তো আমি নিয়মিত প্রেস ক্লাবে যাই, কথা বলি। আমার সাংবাদিক বন্ধু বান্ধব, প্রচুর সাংবাদিক বন্ধু বান্ধব, তাদের সাথে কথা বলে যেটা দেখেছি, তারা যেরকম ভাবে স্ট্রংলি দাঁড়িয়ে গেছে বাংলাদেশের পক্ষে, সেটা তৃণমূল দাঁড়াতে ব্যর্থ হয়েছে। তো
এই ভরাডুবির কার্যকারণ ভারতীয় জনতারাই, ভারতীয় মানুষরাই সেটা নিশ্চয়ই বের করবেন। কিন্তু বাংলাদেশ ইস্যু, বাংলাদেশ আওয়ামী লীগ ইস্যু, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু, এটি একটি বড় কারণ। কারণ দিনের শেষে সেখানে বাঙালি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের কালচার, সংস্কৃতি, এগুলোকে পশ্চিমবঙ্গের মানুষ নানানভাবে ধারণ করে, নানানভাবে ভালোবাসেন। এইটা থেকে কিন্তু এগুলোর অনেক বড় ইতিহাস রয়েছে। 47-এর দেশভাগ, দেশভাগের স্মৃতি, বাংলাদেশের স্মৃতি, একটা বড় অংশ 47 দেশভাগে পরে এখানে এসছে। সো এগুলো অনেক ইস্যুস রয়েছে।